এই এপিসোডে আমরা এমন একটা সমীক্ষার কথা জানাবো যা শুনে চোখ কপালে উঠবে অন্ধভক্তদের। তার আগে একটু গৌরচন্দ্রিকা করে নিই। 1 বছরেরও বেশি হয়ে গেল সেই ঘটনাটার। গত বছর আর কিছুদিন পরেই গোটা দেশ জানতে পারবে মে মাসে ঘটে যাওয়া মণিপুরের সেই ভয়ঙ্কর ভিডিওটির কথা। মহিলাদের অসম্মানের এমন কুৎসিত ঘটনায় গোটা দেশ বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। জাতি দাঙ্গায় মণিপুর অবশ্যই জ্বলছিল তার কয়েক মাস আগে থেকেই, অথচ এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো মন্তব্য ছিল না। মাসের পর মাস ধরে তিনি শুধু মন কি বাতই বলছিলেন, কিন্তু কোথাও মণিপুর নিয়ে একটা শব্দও বলেননি। আর কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তার দ্বিতীয় ভারত জোড়ো ন্যায় যাত্রার শুরুটা করতে চেয়েছিলেন মণিপুর থেকেই। তার আগেই তিনি মণিপুর গিয়েছিলেন, মন্তব্য করেছিলেন এইভাবে একটা রাজ্যকে 2 ভাগে ভাগ করা যায় না। বিরোধী নেতা হওয়ার পর তিনি ফের ছুটে গিয়েছিলেন মণিপুরের উদ্বাস্তু শিবিরে। সবাই রাহুলকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। দেশ বুঝেছিল তারা রাহুলকে ভরসা করছেন। এর আগে পরে অনেক ঘটনার ঘনঘটা দেখেছে দেশ। কৃষক আন্দোলন, অলিম্পিক পদকজয়ী মহিলা কুস্তিগীরদের হেনস্থার অভিযোগ ইত্যাদি ইত্যাদি। 2024-এর ভোটে বিজেপির আসন সংখ্যা কমেছে 20%, 300+ থেকে 240, কিন্তু ঔদ্ধত্য এবং আত্মবিশ্বাস কমেছে শতকরা 200%। অন্যদিকে কংগ্রেসের চিরকালীন ঘরানা বন্ধ দরজার ওপাশে রাজনীতির পথ থেকে বেরিয়ে এসে রাহুল গান্ধী পথে নেমে দুটো ভারত জোড়ো যাত্রায় মানুষের সঙ্গে মেলামেশা করেছেন। প্রত্যেকটি স্পর্শকাতর বিষয় নিজে থেকেছেন একেবারে সামনে। আক্রান্তরা তাকে বিশ্বাস করেছেন, তার নিষ্ঠাকে মানুষ ভরসা করেছেন, যার ফলে 2024-এর ভোটে কংগ্রেসের আসন সংখ্যা বেড়েছে 120%। কিন্তু আত্মবিশ্বাস কতটা বেড়েছে তার পরিমাপ রোজই করতে হচ্ছে। এই এপিসোডে আমরা তারই পরিমাপ করব। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবেন, কারণ গদি মিডিয়া এই বিশ্লেষণ কখনো আপনার সামনে আনবে না। আর আপনারাই পারেন তাদের তোয়াক্কা না করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ভারতীয় সংসদের ইতিহাসে 24 জুলাই একটা বড় ঘটনা ঘটে গেল। মেন স্ট্রিম মিডিয়ায় যদি এর খোঁজ করতে যান একেবারেই খুঁজে পাবেন না, কারণ মেন স্ট্রিম মিডিয়া কোনটা বড় ঘটনা কোনটা ছোট ঘটনা তা বুঝে ওঠার শক্তি গত 10 বছরে হারিয়ে ফেলেছে। কি ঘটল 24 জুলাই? ভারতীয় সংসদ আমাদের সাংসদদের বিচরণস্থল, তা আমরা সবাই জানি। এক একটি অধিবেশনে প্রত্যেকে তার নিজের এলাকা নিয়ে নানান বক্তব্য রাখেন, দেশ ও দশের নানান বিষয় নিয়ে কথাবার্তা বলেন। সাংসদদের সঙ্গে দেখা করতে বিভিন্ন সময় বিদেশ থেকে এবং এদেশের কেষ্টবিষ্টুরাও আসেন, বড় ব্যবসায়ীরা আসেন, সেলিব্রিটিরা আসেন, সেসব খবরও হয়। সাধারণ মানুষ অবশ্যই আসেন, সংসদের দর্শক গ্যালারিতে তাদের দেখা যায়। কিন্তু 24শে জুলাই সংসদে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে এলেন ভারতের কয়েকজন চাষিভূষো মানুষ। রাহুল ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, তাদের কথা শুনছিলেন। তাদের সঙ্গে কথা বলেই কংগ্রেসের ম্যানিফেস্টো তৈরি হয়েছিল। সেখানে ছিল কৃষকদের এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার কথা। শস্যের সহায়ক মূল্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। কৃষক আন্দোলনের অন্যতম মূল দাবিও ছিল এটি। কিন্তু কৃষকদের একটি প্রতিনিধি দল সংসদে বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর কক্ষে দেখা করতে এলেন। তাদের অ্যাপয়েন্টমেন্ট করাই ছিল, কিন্তু গেটে যেসব নিরাপত্তা রক্ষী ছিলেন তাদের তো প্রায় পিলে চমকে যাওয়ার অবস্থা। কারণ এই কৃষকদের দিল্লি যাত্রা আটকানোর জন্যই দিল্লির রাস্তায় বড় বড় লোহার কাঁটা, পেরেক, সিমেন্টের বড় বড় চাই, আরও নানা রকম অবরোধ গড়ে তোলা হয়েছিল। হরিয়ানায় কাঁদানে গ্যাস ও গুলিও চলেছিল। দিল্লিকে ঘিরে এক যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে কৃষকদের আটকে রাখা হয়েছিল। সেই কৃষকরা কিনা সংসদে এসেছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে, তাও আবার রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট করে।
এ তো বড় অদ্ভুত ঘটনা। সংসদের নিরাপত্তা রক্ষীরা প্রথমে অনুমতি দিতে চাননি, তাদের উপরওয়ালারা তথা স্বরাষ্ট্র মন্ত্রকের বড় বড় অফিসাররা এই নিয়ে ফোনাফুনি করতে থাকেন। ইতিমধ্যে রাহুল গান্ধীর কাছেও খবর যায় কৃষকেরা এসেছেন সংসদের গেটে। সেই সময় বাজেট অধিবেশন চলছে। রাহুল গান্ধী বাইরে বেরিয়ে আসেন কৃষকদের সঙ্গে দেখা করার জন্য। যদি ভেতরে ঢোকার অনুমতি না পাওয়া যায়, উনি নিজেই গেটে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করার কথা বলেন। এই সময় রাহুলের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, কৃষকরা এখানে আসছেন, তাদের দেখা করতে যে দেওয়া হচ্ছে না, তার কারণটা কি? রাহুল সহাস্যে উত্তর দিয়েছিলেন, এটা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। না, তা করা যায়নি। আমাদের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীকে এসব প্রশ্ন করার ঊর্ধ্বে। তিনি তখন কি করে রাহুল তার গলা টিপে ধরেছেন প্রেসকে তা বোঝাতে ব্যস্ত। কিন্তু এই ঘটনাটির অভিঘাত কি হলো? কার্যত এই একটি ঘটনাই কিন্তু প্রধানমন্ত্রী তথা বিজেপিকে আপাদমস্তক নড়িয়ে দিয়েছে। কৃষকরা সংসদে এসে যে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করছেন, ঘটনাটি তো শুধু তা নয়। কেন বলছি এই কথা, আসুন এবার তার ব্যাখ্যা দেওয়া যাক। আসল ঘটনাটি হলো, কৃষকরা বিরোধী দলনেতার উপরেই একমাত্র ভরসা করছেন, দেশের প্রধানমন্ত্রীকে নয়। ঠিক যেরকমটা হয়েছে মণিপুরে অসংখ্য গিগ ওয়ার্কার বা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যেও। মণিপুর নিয়ে শুধু নরেন্দ্র মোদী একাই নিশ্চুপ ছিলেন তা নয়। ভারতের মেইন স্ট্রিম মিডিয়ার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ইতিহাসে লেখা থাকবে। মোদী পছন্দ করেন না, সুতরাং মিডিয়াও মণিপুর কভার করেনি। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইতিমধ্যে তিনবার সফর করেছেন মণিপুরে। বিজেপির আইটি সেলের অবাক প্রশ্ন, এতবার দেখা করার কি আছে? বুঝুন এদের মনোভাবটা। যাই হোক, এরপর মণিপুর যদি মনে করে ভরসার জায়গা ওই একজনই, সেই রাহুল গান্ধী, এবং তারা যদি এসে সংসদে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে যায়, তবে সরকারের উপর ভরসার স্থলটাই তো নড়ে যাবে। অলিম্পিক পদকজয়ী মহিলা কুস্তিগীরদের কোনো প্রতিনিধি দল আসতেই পারেন সংসদে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে। এরপরে যদি আসেন নিট পরীক্ষায় হতাশ ছাত্রছাত্রীরা, তাদের ভরসার জায়গা হয়ে ওঠেন রাহুল গান্ধী, তবে সরকারের কি হাল হবে তা তো বুঝতেই পারছেন। সংসদের কৃষকদের আগমনের আসল অভিঘাত কিন্তু এখানেই। আর এই অভিঘাতটা ধরা পড়েছে একটি সমীক্ষাতেও। সমাজের একটা বড় অংশ এখন রাহুলকেই ভরসা করছেন প্রধানমন্ত্রীর চেয়েও। আসুন একটা সমীক্ষার তথ্য দিয়েই বিষয়টা বোঝা যাক। আপনারা জানেন, দেশের সবচেয়ে বড় বিশ্বস্ত সমীক্ষক সংস্থা CSDS লোকনীতি। গদি মিডিয়ায় এক্সিট পোলে গল্পের গরু গাছে চড়িয়ে দেওয়ার মতো সংস্থা এটি নয়। এবারের ভোটের পরে এই CSDS উত্তরপ্রদেশে একটি সমীক্ষা করেছিল। তাতে এক বিচিত্র তথ্য উঠে এসেছে, যা শুনলে অন্ধভক্তদের রাতের ঘুম ছুটে যাবে। এবার আসছি সেই তথ্যে। এই সমীক্ষা বলছে, মোদি ম্যাজিক শেষ। প্রধানমন্ত্রী পদে 36% মানুষের পছন্দ রাহুল গান্ধী, আর মোদি মাত্র 32% মানুষের পছন্দ। আপনাদের স্ক্রিনে রাখলাম সেই সমীক্ষার খবর। আরও বিস্তারিত জানতে চাইলে গুগল সার্চ করে নিতে পারেন। 400 পার হয়নি, একক সংখ্যাগরিষ্ঠতাও আসেনি, তবু তৃতীয়বার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে। ভারতের মেইন স্ট্রিম মিডিয়া প্রবল প্রচারে তাকে বিশ্বগুরু বানিয়েছে, কিন্তু নিজের দেশেই শোষিত বঞ্চিত মানুষরা তাকে আর ভরসা করছেন না। সমীক্ষা এবং বাস্তব দুটোই তাই বলছে। যে কোনো রাজ্যে যে কোনো রকম ঘটনা ঘটলে মানুষ প্রধানমন্ত্রীর কাছ থেকে সহানুভূতি আশা করেন, বিবৃতি আশা করেন প্রধানমন্ত্রী তাদের পাশে থাকবেন। কিন্তু গত 10 বছরে এই ধারণা একেবারে ভেঙে ফেলেছেন নরেন্দ্র মোদী। সব ঘটনায় তিনি চুপ করে থেকেছেন। দেশ কাঁপানো কৃষক আন্দোলনের পরে মোদী সরকার দিনের পর দিন মিথ্যে স্তোক বাক্য দিয়ে এই আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করেছে। কিছুতেই মেনে নিতে চায়নি শস্যের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিটা অত্যন্ত জরুরি। বিশেষ করে এই ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়া পরিবর্তনের সময় আরও বেশি করে দাঁড়ানো দরকার কৃষকদের পাশে। কারণ বেকারত্বের এই দেশে শতকরা 46 জন মানুষ কাজ করেন কৃষিক্ষেত্রেই। সরকারের নানা প্রচারে সায় দিয়ে গেছে
ভারতের গদি মিডিয়া। কৃষক আন্দোলনকে খালিস্তানি আন্দোলন বলে দাগিয়ে দিয়েছে তারা। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার কোনো রকম কভারেজ তারা কখনো করেনি। মণিপুর বা মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার খবরও নয়। কিন্তু গোকুলে বেড়েছে দুটি মোক্ষম জিনিস। এক, সরকার তথা বিশ্বগুরু তথা নরেন্দ্র মোদীর প্রতি অনাস্থা। অত্যাচারিতরা বুঝে গেছেন প্রধানমন্ত্রীকে ডেকে আর কোনো লাভ নেই, তার সঙ্গে দেখা করা তো দূরস্থ। ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে তথাকথিত বিশ্বগুরু প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন, আর এই নিয়ে ভারতের মিডিয়া প্রায় পাগলের মতো ব্যাপক প্রচার করবে। কিন্তু চাষি মণিপুর তার অগ্রাধিকারের তালিকাতেই নেই। কৃষকরা আবার আসছেন দিল্লিতে এ মাসের শেষেই। আজ থেকে তারা বাজেটের কপি পড়াবেন রাজ্যে রাজ্যে। এবারে এই আন্দোলনের গতি বাড়বে, কারণ এবার তাদের পাশে থাকবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও বিরোধী ইন্ডিয়া জোট। এবং গোকুলে বেড়েছে নম্বর 2, মণিপুর বা কৃষক আন্দোলন বা নিট পেপার লিক নিয়ে ছাত্রদের আন্দোলন অথবা মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের লড়াই। এরা ক্রমশ প্রত্যেকেই যদি ভরসা শুরু করেন বিরোধী দলের নেতার উপর, তাহলে তো বলতে হয় শাহরুখ খানের সিনেমার সেই ডায়লগটি, হার কে ভি জিতনে ওয়ালে কো বাজিগার कहते हैं। ইন্ডিয়া জোট ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু হেরেও বাজিগর কি এখন রাহুল গান্ধী? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।